এক হাতে বুকের কাছটায় ঘর্মাক্ত শার্টটা খামচে ধরে মুখ ডোবালো প্রয়াসের প্রশস্ত বুকে। প্রয়াস যেন হাওয়ায় ভাসছে, চারিদিক থমকে গিয়ে শুধু নাবিলাকেই অনুভব করছে। অজান্তেই হাত উঠে গেল নাবিলার পিঠে, বাঁধন শক্ত হলো। প্রয়াস খেয়াল করলো ওর হাত মৃদু কাঁপছে, কাঁপছে বুক, চোখের পাতা ঝাপসা হয়ে আসছে বুঝি। তার বুকে থাকা মানবীটি গুটিয়ে গেল আরো কিছুটা। অপর হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করলো প্রয়াসের পিঠের কাছটায়, পারল না। তার আগেই অপর শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল অপর মানুষটার উপর। প্রয়াস আগলে নিল, আকাশের পানে মুখ তুলে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। অনুভূতির আদান প্রদান হলো নিঃশব্দে, চুপি চুপি। না বলা সব কথাগুলো নিঃশ্বাসেরা জানিয়ে গেল একে অপরকে। মুখে একটাও শব্দ হলো না। ওদের দেখে আলো লজ্জা পেয়ে মুখ ঢাকতে শুরু করলো। আজ আধার নামার বুঝি খুব তাড়া আছে, তারা নেই শুধু একে অপরের সাথে মিশে থাকা তৃষ্ণার্ত এক প্রেমিক যুগলের। ভার্সিটি এবং অফিস শেষ করে বাড়ি ফিরছে নাবিলা। একটু মুক্ত বাতাস গ্রহণ করতে গাড়ির কাজ নামিয়ে দিল। এখন বাবার গাড়ি ব্যবহার করছে ও। ওর দিনকাল সব স্বপ্নের মতো কাটছে এখন। সেই সন্ধ্যার পর থেকে প্রয়াসের সামনে দাঁড়াতে ভীষণ লজ্জা পায় সে। কিন্তু প্রয়াস নিত্য নতুন বাহানা দিয়ে ঠিক নাবিলার কাছাকাছি এসে পড়ে। মাঝে মাঝে প্রয়াসের নির্লজ্জ দৃষ্টি সইতে না পেরে পালিয়ে থাকে নাবিলা। প্রয়াসও যেন খুব মজা পায় ওকে লজ্জায় ফেলতে। মানুষটার এই নতুন রূপে নাবিলা নিত্যদিন ঘায়েল হচ্ছে, হতে চাইছে, কিন্তু তবুও একটা আফসোস। প্রয়াস তার কর্মকাণ্ডে ভালোবাসার সাগর বইয়ে দিলেও মুখে ভালোবাসি নামক 4টে অক্ষর উচ্চারণ করেনি। নাবিলার এমন রং বেরঙের ভাবনার মাঝে জানালা দিয়ে প্রবেশ করলো কালো ধোঁয়া। উৎফুল্ল মেজাজটা নিমেষেই বিগড়ে গেল। শহরের দূষণ দিন দিন বেড়েই চলেছে। দুঃখজনক ব্যাপার হলেও সত্যি, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা অসচেতন নাগরিকের থেকে শিক্ষিত নাগরিকরা দূষণে বেশি দায়ী। জ্যামে আটকে থাকা সত্ত্বেও অনবরত হর্ন বাজানো, বজ্র যেখানে সেখানে ছুঁড়ে ফেলা, সাথে ধুলোবালি তো আছেই। এসব বজ্র, বিশেষ করে অপচনশীল প্যাকেটজাত আবর্জনা, যখন ট্রেনে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করবে, সহজ জীবনে বিঘ্ন ঘটাবে, তখন গুটি কয়েক মানুষ সচেতনতা তৈরি করতে এগিয়ে আসবে। কিন্তু দিন শেষে আবার সেই আগের অবস্থা। সত্যিকারের সচেতন নাগরিক অবশ্যই আছে, তবে সেটা হাতে গোনা। সচেতনতার শিক্ষা ছোট থেকেই বাচ্চাদের দেওয়া উচিত, তাহলে বোধহয় সামনে প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পাবে। যদিও প্রযুক্তির উন্নয়নে মানুষের যতটা উন্নয়ন হচ্ছে, পৃথিবী এবং পরিবেশের ততটাই ক্ষতি হচ্ছে। নাবিলা তপ্ত শ্বাস ফেলল। সে নিজে সচেতন নাগরিক তো। বাড়ি ফিরতেই বসার ঘরে রোহান এবং অপরিচিত দুজন মানুষকে সোফায় বসা দেখলো নাবিলা। রোহানকে দেখে ও যার পরনায় বিস্মিত হলো। রোহান নাবিলার বাড়ি কিভাবে চিনল আর এখানেই বা কেন এলো, এসব নিয়ে ভাবতে শুরু করলো। রোহান নাবিলাকে দেখেই মিষ্টি হাসি উপহার দিল। ওকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাইমা বেগম বলল, ওই তো আমার মেয়ে এসে গেছে। নাবিলা, এদিকে আয়। মায়ের আদেশ মতো নাবিলা ধীর পায়ে হেঁটে সোফার কাছে গেল। সবাইকে উদ্দেশ্য করে সালাম বিনিময় করলো। বুঝলো এনারা রোহানের বাবা মা। নাবিলার ভেতরটা ধক করে উঠল। একটি বিবাহযোগ্য মেয়ের বাড়িতে কোনো বিবাহযোগ্য ছেলে পরিবার নিয়ে আসার মানে তো একটাই। নাবিলা ঘামতে শুরু করলো। চলে যেতে নিলে রোহানের মা হাত ধরে পাশে বসিয়ে দিল। নাবিলার থুতনি ধরে বললেন, মাশাআল্লাহ, আপনার মেয়ে তো খুব মায়াবী ভাবি। রোহান আমাদের কাছে একদম নিখুঁত বর্ণনা দিয়েছে। রোহান লজ্জা মিশ্রিত হাসি দিল। নাবিলা মাথা নিচু করে নিল। ওর ভালো লাগছে না এসব। সাইমা বেগম রান্নাঘর থেকে খাবার এনে ওদের সামনে রাখলো। তার মনোভাব দেখে মনে হচ্ছে রোহানকে তিনি ইতিমধ্যে পছন্দ করে ফেলেছে। নয়নতারা বেগম আঁচড়ের নামাজ শেষে নিচে নামলেন। ধীর পায়ে নেমে আসতেই নাবিলা করুণ চোখে দাদির দিকে তাকালো। সেই চোখ বলছে, আমাকে এখান থেকে মুক্ত কর। নয়নতারা বেগম বুঝলেন, সোফায় বসে বললেন, নাবিলা মাত্র বাইরে থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে যাক, কথা তো হবেই। নাবিলা রুমে এসে স্বস্তির নিঃশ্বাস নিল। ফোন বের করে প্রয়াসের ফোনে কল করলো। 3বার বাজতেই রিসিভ করলো। কি ব্যাপার, হঠাৎ ম্যাডাম আজ আমাকে কল দিলেন? প্রতিবার তো আমাকে দিতে হয়। খুব মিস করছেন বুঝি?
হেয়ালি রাখো। বাড়ি ফিরেছো? হ্যাঁ, মাত্রই ফিরলাম। নাবিলা রুষ্ট কণ্ঠে বলল। তাহলে এই বাড়ি এসে দেখো কি হচ্ছে। কি হচ্ছে? তোমার জন্য হচ্ছে সব। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ের নামই নিচ্ছে না। আরে বাবা, কি হয়েছে বলবি তো? পারবো না, এসে দেখে যাও। প্রয়াস কৌশল করে টি শার্ট গায়ে চাপিয়ে যখন নাবিলার বাড়ি এলো, ততক্ষণে নাবিলা ফ্রেশ হয়ে এসে পুনরায় ওদের সামনে বসেছে। সাইমা বেগম রোহানের পরিবারের সাথে খোশ গল্পে মেতে উঠেছে। নয়নতারা বেগম সব দেখছে এবং মুচকি মুচকি হাসছে। রোহানকে দেখেই প্রয়াসের চোয়াল শক্ত হয়ে এলো। কথার ধাঁচে বুঝতে বাকি রইল না কি করছে। নাবিলা প্রয়াসের দিকে অভিমানী চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। রোহানের মা জানালো রোহান এবং নাবিলাকে আলাদা করে কথা বলতে দিতে। সাইমা বেগম এবার ঢোক গিললেন। পাত্র ভালো লাগলেও বিয়ের ব্যাপারে আগে যা ঘটেছে, তারপর নাবিলাকে বিয়ের কথা বলতেও ভয় হয় ওনার। তারেক হোসেনও বাড়িতে নেই। তাছাড়া নাবিলার চোখ মুখ বলছে এসব একটুও পছন্দ করছে না সে। নয়নতারা বেগম জানালেন নাবিলার বাবার উপস্থিতিতে না হয় সব হবে। আরো টুকটাক কথা বলে রোহানের পরিবার বিদায় নিলেন। যাওয়ার আগে রোহান প্রয়াসের সাথে করমর্দন করে গেল। যতটুকু বোঝা গেল, নাবিলার পরিবার রাজি হলে তারা শুভ কাজে দেরি করবেন না। প্রয়াস পুরোটা সময় চুপ থেকে শুধু দেখে গেল। নাবিলা ভেবেছিল প্রয়াস হয়তো কিছু বলবে, কিন্তু সে চুপচাপ দেখেই গেল শুধু। রাগ হলো ওর। সবার অগোচরে মুখ ঝামটা দিয়ে রুমে চলে গেল সে। সারা সন্ধ্যা আর নাবিলা ঘর থেকে বের হলো না। সাইমা বেগম বুঝে গেলেন মেয়ের সম্বন্ধটা পছন্দ করেননি। নয়নতারা বেগমকে গিয়ে বললেন, নাবিলা মন খারাপ করেছে মা, এই সম্বন্ধ না এগোনোই ভালো। ছেলেপক্ষ ফোন দিলে মানা করে দিয়েন। নয়নতারা বেগম হেসে বললেন, মন খারাপের হাজারো কারণ থাকতে পারে বৌমা, দেখা যায় না বলে বোঝা যায় না মনের অসুখটা আসলে কি কারণে। এক দেখাতে তো আর কিছুই হয় না। সময়কে সময়ের মতো চলতে দাও। কার সাথে কার ভাব সেটা সময় জানাবে। ওর পছন্দ মতোই সব হবে। এক ভুল বারবার করব না। নাবিলা নিচের রুমে এখন একাই ঘুমায়। দাদি সেই রাতের পর আর ঘুমাননি ওর সাথে। কেন ঘুমান না জিজ্ঞেস করলে বলেন, অনেকক্ষণ এপাশ ওপাশ করেও যখন ঘুম এলো না, নাবিলা ঘুমের উপর খেপে গেল। দাদির ঘর থেকে ঘুমের ঔষধ আনার জন্য বিছানা ছাড়তেই বারান্দার দরজায় ঠক ঠক আওয়াজ এলো। একবার দুবার বারবার। নাবিলা ঠিক করলো দরজা খুলবে না। ভেবেছেটা কি, মিয়া বিবি রাজি, তাহলে কাজী ডাকতে এত দেরি কেন? ফোন বন্ধ করে রেখেছে সন্ধ্যা থেকে। আজ আর কথাই বলবে না। প্রয়াস শব্দ করেই গেল, ঠক ঠক ঠক। যদিও বেশি জোরে নয়, না হলে আবার কে না কে শুনে ফেলবে। দেখা যাবে ওদের নিয়ে খারাপ ভাবনা ভেবে ফেলতে সময় লাগবে না। প্রয়াস ধৈর্য নিয়ে দরজা ধাক্কাতেই থাকলো। ও জানে নাবিলা ঘুমায়নি, অভিমানে নিশ্চয়ই গাল ফুলিয়ে আছে। প্রায় আধা ঘন্টা যাবৎ প্রয়াস দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করেই গেল। শেষের দিকের আওয়াজগুলো জোরে হওয়ায় সাইমা বেগম এসে দরজা ধাক্কাতে শুরু করলো। নাবিলা, এমন আওয়াজ আসছে কেন? তুই জেগে আছিস? নাবিলা তড়িঘড়ি করে বারান্দার দরজা খুলে প্রয়াসকে চুপ হতে বলে সরে যেতে নিলে প্রয়াস হাত ধরে ফেলে। নাবিলা! সাইমা বেগম আবার ডাকলেন। প্রয়াস শুনেও হাত ছাড়ল না। বাধ্য হয়ে নাবিলা দরজা না খুলেই উত্তর দিল, হ্যাঁ মা, ঘুম আসছে না, তাই একটু খুটুর মুটুর করছি। বাবা ঘুমাচ্ছে, এত রাতে যেন আর আওয়াজ না হয়। সাইমা বেগম প্রস্থান করলেন। নাবিলা স্বস্তির নিঃশ্বাস নিয়ে প্রয়াসের হাত ছামটা দিয়ে ছাড়াতে চাইল, পারল না। অভিমান ফুটিয়ে বলল, তুমি খুব খারাপ, জানি। আমাকে শুধু শুধু কষ্ট দাও। ভালোবাসা অতি। কচু, দেখলাম তো আজ কিছুই বললে না। এই তোমার ভালোবাসা? ওদের সামনে কিছু বললে রোহানের বাবা মায়ের অপমান হতো। রোহান একা থাকলে কিছু বলা যেত। তাছাড়া দেখলেই তো আর বিয়ে হয় না, তাই না? পরেও মানা করা যায়। কে মানা করবে শুনি? মায়ের যে রোহন স্যারকে ভালো লেগেছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোর মধ্যে কেউ এক পা এগোবে না।
আমি অমত করব কে বলল? প্রয়াস নাবিলার কথাটা বুঝতে সময় নিল, তারপর হ্যাচকা টানে ওকে কিছুটা কাছে টেনে বাহু চেপে ধরলো। তুই অমত করবি না ভাবলেও চাপার দাঁত খুলে সব হাতে ধরে দেবো, বুঝলি? না, বুঝিনি। আমাকে বিয়ে না করলে তোমার সব ভালোবাসাকে আমি ভাই বোনের ভালোবাসা হিসেবেই ধরে নেব। রোহন স্যারকে দেখো, কত ফার্স্ট, পছন্দ হতেই বিয়ের সম্বন্ধ নিয়ে এসছে, আর তুমি তো বাড়িতে জানাচ্ছই না। তুই এমন বিয়ে পাগল হলি কবে? কেরিয়ার পর্যন্ত এক বিন্দু ভাবনা নেই না? সব ভাবনা শুধু বিয়ে নিয়ে। বেশ করেছি, এখন আমাকে প্রপোজ করনি, লাগবে না তোমার ভালোবাসা। রোহন স্যারকে বিয়ে করে পরের বছরই তোমায় মামা। প্রয়াস এক হাতে নাবিলার গাল চেপে ধরেছে, চোখের চশমাটা খুলে বিছানায় ছুঁড়ে মারল অন্য হাত দিয়ে। নাবিলা ঢোক গিলল, বেশি বলে ফেলেছে বোধহয়। আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কি করবো নিজেও জানি না। সাহসে কি করে তোর এই কথাটা উচ্চারণ করার? ছোট থেকে আমি তোকে নিজের হাতে তৈরি করেছি। আমার কোলে উঠে তুই হিসু পর্যন্ত করে দিয়েছিলি ছোটবেলায়। তোর কি মনে হয় আমার যত্নে করা পুতুল আমি অন্য কাউকে নিতে দেবো? তুই জানিস আমি কত কষ্টে 2 বছর থেকেছিলাম কানাডায়। আমার প্রতিটা রাত কতটা দীর্ঘ ছিল শুধুমাত্র তোকে না পাওয়ার আক্ষেপে। ভেবেছিলাম কোনোদিন আমি দেশেই ফিরবো না, বাবার মতো একটা ছন্নছাড়া জীবনকে বরণ করে নেব। না পাওয়ার আক্ষেপ কাকে বলে আমি হারে হারে জানি। অয়নের প্রতারণার বিষয়টা জেনে কত রাত শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি সেটা আমি জানি। প্রয়াস থামলো, নাবিলার চোখে পানি। প্রয়াস ওর গাল ছেড়ে দিয়ে মাথাটা চেপে ধরলো বুকে। তুই ততটুকু কষ্ট আমার থেকে পাস যতটুকু আমি দিতে চাই। আমার হাতের গড়া তুলতুলে পুতুলকে ভালোবাসার অধিকার একমাত্র আমার। আমি কাউকে সে অধিকার দেব না, তুই চাইলেও না। নাবিলা নিঃশব্দে প্রয়াসের বুকের বাপাশে অনবরত বাজতে থাকা হৃদয়ের আওয়াজ শুনতে শুনতে ভাবতে লাগলো, সত্যিই তো প্রয়াস যতটা কষ্ট পেয়েছে আর অর্ধেকও সে পায়নি। যখন শুনেছিল প্রয়াসের গার্লফ্রেন্ড আছে, তখন নাবিলা মাত্র কয়েকদিন কষ্ট পেয়ে অনুভূতিটাকে ভালো লাগার দলে ফেলে দিয়েছিল। প্রয়াস তো তা করেনি, সে একা একাই ভালোবেসে গেছে নিরন্তর। তাহলে নাবিলারও কি উচিত নয় প্রয়াসের উপর আস্থা রাখা? নিশ্চয়ই সে একটা ভালো সময়ের অপেক্ষায় আছে। প্রয়াস কণ্ঠ খাজে নামিয়ে নাবিলার কানে ফিসফিস করে বলল, আর ওয়েট করবো না, বিয়ে পাগল মেচে রাখা বিপদ। তা এত যে বিয়ে সংসার বাচ্চা কাচ্চার শখ, সব তো আমাকেই পালতে হবে। ইনফ্যাক্ট তোকেও তো আমাকেই পালতে হবে, তাই না? এখনো যে ম্যাচিওর হওয়া বাকি আছে। নাবিলা হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করে প্রয়াসকে ঠেলতে ঠেলতে বারান্দায় পাঠিয়ে দরজা লাগিয়ে দিল। আসলেই বোকামো করে ভুলভাল বলে ফেলেছে প্রয়াসের উপর রাগ করে। এখন প্রয়াস প্রতি পদে এসব নিয়ে নিশ্চিত পশ্চাবে, লজ্জাজনক কথা বলতেও ছাড়বে না। নিজের মাথায় চাপড় মেরে ঘুমাতে গেল ও। হ্যালো। মিস মাহি বলছেন? জি, আপনি কে? আমাকে কি চিনবেন? ময়দা সুন্দরীরা তো মেকআপ ছাড়া নিজেকেই চিনতে পারে না। সোহান। মাহি তাতে দাঁত চেপে পড়ল। আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলেন? ইচ্ছা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, আর একটা নাম্বার পাবো না? কেন ফোন দিয়েছেন বলুন? আপনি কি এখন মেকআপ করে আছেন? মিস্টার সোহান, আপনি কি ফাজলামো করতে কল দিয়েছেন? আহ, বলুন না, আপনি কি এখন মেকআপ করে আছেন? মাহি বিরক্তিতে উত্তর দিল, ভোরবেলা ঘুম ভাঙিয়ে বলছেন মেকআপ করেছে কিনা? রাতে কি মেকআপ করে ঘুমাই নাকি যে সকালেও মুখে মেকআপ নিয়ে উঠবো? ও আচ্ছা, ঘুমাচ্ছিলেন। মাহির বলতে ইচ্ছে হলো, না, আপনার শ্রাদ্ধ করছিলাম। কিন্তু সেটা বলার আগেই সোহান আবার বলল, আয়নার সামনে গিয়ে একটু কষ্ট করে দাঁড়াবেন প্লিজ। মাহি বিস্মিত হলো। কেন? একটু দাঁড়ান না। সোহান অনুরোধ করলো। মাহি বিরক্তি ঠেলে বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়ালো। দাঁড়িয়েছি, এবার বলুন। আয়নাতে নিশ্চয়ই মেকআপ ছাড়া কোনো পেতনিকে দেখতে পাচ্ছেন। দেখলেন, আমি দিনের আলোয় আপনাকে পেতনি দর্শন করালাম। একটা থ্যাঙ্কস দিলেও পারেন। ফোনের ওপাশ থেকে হো হো করে হাসির শব্দ এলো। হোয়াট? আপনি এই কথা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠালেন? আমি কি এতটাই অসুন্দর নাকি? আপনি জানেন কত ছেলের ক্রাশ আমি? সেটা জেনে আমার কাজ নেই। আর আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার সাথে ফাজলামো করার জন্য কল দিয়েছিলাম। আসলে ঘুম থেকে উঠে কাজ পাচ্ছিলাম না, তাই একটা অকাজ করলাম। বাই। ইউ।
মাহি কিছু বলার আগেই অপর পাশ থেকে ফোন কেটে গেল। শাহিদ সাহেবকে যখন নাবিলাকে পছন্দ করার কথা জানানো হলো, তিনি থম মেরে পুত্রের দিকে তাকিয়ে রইলেন। এমন কিছু মোটেও আশা করেননি বোধহয়। প্রয়াস বাবাকে মৌন দেখে ভড়কে গেল। নাবিলাকে অপছন্দ করার মতো কিছুই নেই, বরং নাবিলাকে আগাগোড়া প্রয়াস গড়ে তুলেছে সেটা শাহিদ সাহেবেরও জানা। কতবার নিজের ভার্সিটির অ্যাসাইনমেন্ট ফেলে রেখে নাবিলার পরীক্ষার জন্য রাত জেগে পড়িয়েছে। নাবিলার বোর্ড এক্সামের আগে নাবিলার মতো সেও নির্ঘুম রাত কাটিয়েছে। মোটিভেশন দিয়ে গেছে অনবরত। তিনি নিজে একবার ভেবেওছিল ছেলেকে এই মেয়ের সাথে বেঁধে দেবে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নাবিলার বাগদান হয়ে যাওয়ার সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আজ আবারও সেই কথা আসতেই তিনি ঠিক কী প্রতিক্রিয়া দেখাবেন ভেবে পেলেন না। প্রয়াসের কাছে বাবার অভিব্যক্তি বোধগম্য না হওয়ায় কিছুটা নিম্ন স্বরে বলল, তোমার কি আপত্তি আছে বাবা? নাবিলাকে মণি এবং দাদির পাশাপাশি আমিও বড় করেছি। তুমি ওর কোনো ত্রুটি ফেলে সেটা পরোক্ষভাবে আমারও ত্রুটি। আমি ওর সাথে একটা জীবন কাটাতে চাই, আর তোমাদের সম্মতির সঙ্গে। আমি জানি সেটা। আমার কন্যা সন্তান না থাকায় নাবিলাকে আমি মেয়ের মতো করেই দেখেছি। ও আমার বাড়ির বউ হলে আমার কোনো আপত্তি নেই, বরং তোমার এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি হয়েছি। অপ্রত্যাশিত খুশিতে শুধু রিয়াক্ট করতে পারছি না, এই যা। থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তোমার কোনো আপত্তি থাকবে না। এবার কাকাই এবং মণিকে। তুমি চিন্তা করো না, বাকিটা আমি সামনে নেব। এর পরের ঘটনাগুলো দ্রুতই ঘটে গেল। শাহিদ সাহেব নাবিলার পরিবারকে জানাতেই প্রথমে একটু অবাক হয়েছিল সাইমা বেগম এবং তারেক হোসেন। চোখের সামনেই যে একজন সুযোগ্য পাত্র উপস্থিত সেটা যেন এতক্ষণে খেয়াল এলো তাদের। নয়নতারা বেগম অবশ্য তেমন প্রতিক্রিয়া দেখাননি, তিনি চুপ রইলেন। মেয়ের মৌন সম্মতি পেয়েও মায়ের গম্ভীরতার জন্য দোটানায় পড়ে গেল দুই পরিবার। রোহানের পরিবারের মাঝে যোগাযোগ করলে মানা করে দেওয়া হয়। রোহান একবার দেখা করতে চেয়েছিল নাবিলার সাথে, প্রয়াস দেয়নি। প্রয়াস ভেবেছিল দাদি বোধহয় সবটা আজ করতে পেরেছিলেন আগেই, এবং ওদের স্বল্প দিনের প্রেমে পরোক্ষভাবে সম্মতি দিয়ে গেছে। কিন্তু বিয়ের কথা উঠতেই চুপ হয়ে যাওয়ার শঙ্কিত হলো দুজনেই। নয়নতারা বেগম সবে মাগরিবের নামাজ থেকে উঠেছেন। আজ নাতনিও তার সাথে নামাজ পড়েছে। বড় হওয়ার পর সচরাচর নাবিলা দাদির সাথে নামাজ পড়ে না, কিন্তু কোনো আবদার থাকলে সারা দিন দাদির আশেপাশে ঘুরঘুর করে। আজও ব্যতিক্রম নয়। নয়নতারা বেগম বুঝেও চুপ রইলেন। খাটে পা মেলে বসতেই প্রয়াস সাদা পাঞ্জাবি গায়ে হাজির, নামাজ পড়ে এসেছে। গুটি গুটি পায়ে নাবিলা দাদির কাছে এসে বসলো। প্রয়াসকেও ইশারা করলো বসতে, সেও এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। নয়নতারা বেগমের কোনো ভাবান্তর হলো না, তিনি মনোযোগ দিয়ে তসবিহ গুনে চলেছেন। দাদি। প্রয়াস হালকা সুরে ডাকলো। কেমন একটা ভাঙা ভাঙা মনে হলো কণ্ঠটা, তাই ঝেড়ে কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার ডাকলো, দাদি। বলো, হঠাৎ এই সময় আমাকে মনে পড়লো দুজনের? কি যে বলো না দাদি, তোমায় কি বলতে পারি নাকি যে মনে করতে হবে? বলো, এবার কি জন্য আসা? আমি কি মানুষ হিসেবে দায়িত্ববান নই? তোমার ভরসার মানুষ নই? হবে না কেন, অবশ্যই দায়িত্ববান, ভরসার মানুষও। তোমার সব থেকে আদরের মানুষটাকে আগলে রাখার জন্য কি আমি উপযুক্ত নই দাদি? আমাকে কি তার দায়িত্ব দেওয়া যায় না? আমি যদি কোনো গাফিলতি করি, তবে তুমি তো আছি শাসন করার জন্য। দেবে না আমাকে একটা সুযোগ? নয়নতারা বেগম হাতের তসবিহটা নামিয়ে রেখে নাবিলাকে এক পলক দেখলেন। কাঙ্ক্ষিত কিছু শুনতে চাওয়ার আকাঙ্ক্ষা সেই চোখে মুখে, প্রয়াসেরও তাই। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তা আমার কোন আদরের মানুষটাকে চাইছো তুমি? দাদির হেয়ালিতে নাবিলা নিভে গেল কিছুটা। প্রয়াস ওনার হাত ধরে বলল, তোমার নাতনিকে চাই দাদি। কেন চাও? কারণ আমি ওকে। প্রয়াস আটকে গিয়ে নাবিলার দিকে তাকালো। নাবিলা ওর দিকেই তাকিয়ে উত্তরের আশায়, ওকে কি? আমি নাবিলাকে ভালোবাসি দাদি। নয়নতারা বেগম মুচকি হাসি দিলেন। নাবিলাকে উদ্দেশ্য করে বললেন, আর তুমি?
নাবিলা কাঁপা কাঁপা গলায় মাথা নড়িয়ে বলল, আমিও বাসি দাদি, আমি ওকে ভালোবাসি। প্রয়াসের ঠোঁটে একটা তৃপ্তির হাসি খেলে গেল। এই প্রথম ভালোবাসার কথা স্বীকার করলো দুজনে। নাবিলা দাদির সামনে লজ্জায় তাকাতে না পেরে থতনি বুকে ঠেকেছে। গালে ফুটে উঠেছে লালাফো আভা, যেমনটা সূর্য প্রকৃতিতে এঁকে দেয় গোধূলি বেলায়। তো এই কথাটা স্বীকার করতে এত সময় কেন লাগলো? মানুষ প্রেমের শুরুতেই ভালোবাসি বলা বলি করে, সেখানে তোরা দুটোতে মুখে কুলু পেটে একে অপরকে জ্বালানোর মতলবে ছিলি। আজ তোদের দাদু থাকলে দেখিয়ে দিতাম প্রেম কিভাবে করে। নয়নতারা বেগমের গলার স্বর বদলে গেল মুহূর্তেই। তার গাম্ভীর্যের দেওয়াল ধসে সেখানে ফুটে উঠল উৎফুল্লতা। প্রয়াস এবং নাবিলা বিস্মিত চোখে তাকালো। তার মানে তুমি আগে থেকেই সব জানতে? তো আমি কি তোর মায়ের মতো ঘাসে মুখ দিয়ে চলি? চুলে এমনি এমনি পাক ধরেনি। আমার এক না এক পাক চুল এক একটা অভিজ্ঞতা। তোদের মুখ চোখই বলে দেয় ভেতর ভেতর অনেক কিছুই চলছে। দাদির মুখে হাসি দেখে প্রয়াস এবং নাবিলা হাঁপ ছেড়ে বাঁচল। নাবিলা দাদিকে জড়িয়ে ধরে কাঁধে মুখ লুকালো। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার সংসারের জন্য প্রস্তুত হও দুজনে। বিয়ের কথা শুনতেই জেসি চলে এসেছে প্রয়াসের বাড়ি। এই কয়দিন ও মায়ের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে। গ্রাম বাংলায় মিশে নিজেকে ভিনদেশি ভাবতেই পারছিল না যেন। জেসির বলা বাংলায় বিদেশি টানও কমে গেছে। শুধু বাদামি চুল এবং গায়ের রং একটু অনুজ্জ্বল হলে সহজেই বাঙালি বলে চালিয়ে দেওয়া যেত। এমিলি এবং অলিভারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এমিলি জানিয়েছে সব ঠিক থাকলে বিয়ের 2-1 দিন আগেই পৌঁছবে বাংলাদেশে। সে আরও জানিয়েছে অয়ন 2 বার অলিভারের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু এমিলি এড়িয়ে গেছে। সেজন্য অয়ন এখন এমিলির ওপর ক্ষিপ্ত। তবে সে এমিলির কিছুই করবে না বলে আশ্বাস দিল প্রয়াসকে। হাজার হোক তার বাচ্চার মা এবং এক সময়ের ভালোবাসা ছিল এমিলি। প্রয়াস দিশাকে জানায় এমিলি এবং অলিভার আসছে ওদের বিয়েতে। দিশা চাইলে ওদের সাথে দেখা করতে পারে, তবে পরিবারকে যেন কিছু না জানায়। দিশা তাদের সম্মতি জ্ঞাপন করে। অলিভারকে কোলে নেওয়ার একটু আদর করার জন্য ওর মনটা বড্ড ছটফট করে। ছেলেটার মুখটা একদম ওর ভাইয়ের আদলে তৈরি হয়েছে। কিছুদিনের ভালোবাসায় জড়িয়ে কেন যে এমন ভুল সিদ্ধান্ত নেয়, মাঝখান দিয়ে একটা বাচ্চা বাবা মা থাকা সত্ত্বেও তাদের একসাথে পায় না। দিশা নিজেও কিছুটা অনুভব করতে পারে। ওর বাবা মা একসাথে থাকা সত্ত্বেও ওকে দেওয়ার মতো টাইম খুব একটা ছিল বলে মনে হয় না। শুধু জন্মদিন কিংবা বিশেষ দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের একসাথে পাওয়া যায়। তবুও আমন্ত্রিত অতিথিদের সাথে নিজের বিলাসিতা জৌলুস দেখাতেই সময় পার হয়ে যায়। দিশার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন ওর মা। সিদ্ধান্ত ওর মনমতো বা ওর পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করার কথা চিন্তা করেননি। সারাক্ষণ এই পার্টি সেই ইভেন্ট করেই কাটিয়েছেন তিনি। আর বাবা, তিনি তো শুধু রাতে খাবার সময় সবাইকে এক টেবিলে বসাতেন এবং টুকটাক কথা বলে উঠে যেতেন। কখনো মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে জানতে চাননি, মা তুই খুশি তো? অথচ কখনো সময় না দেওয়া নিয়ে অভিযোগ করলে তারা বলেছে সব ওদের খুশির জন্যই করে। আসল খুশি থাকা, ভালো থাকার মানে উপলব্ধি করতে পারেননি কখনো, হয়তো আর পারবেনও না। আমি শেষমেশ কিনা এরকম ভাবে প্রেমে পড়লাম। মাহি আক্ষেপের স্বরে বলল, কার প্রেমে পড়লি আবার? কার আবার? ওই বজ্জাত সোহানের। লোকটা সারাক্ষণ জ্বালিয়ে মেরে আমার মন চুরি করে নিয়ে গেছে দোস্ত। নাবিলা হো হো করে হেসে উঠল। বিয়ের অনুষ্ঠানের পরেও যোগাযোগ রেখেছিলি তার মানে? আমি কই রাখলাম, সেই তো তানজিলাকে পটিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে। তারপর থেকে ফোনে ঝগড়া, দেখা করতে বললে সেখানেও ঝগড়া, এমনকি আমার স্বপ্নেও ঝগড়া করে যায়। কাল কল দেয়নি, তাতেই আমার কেমন যেন দম বন্ধ লাগছে। অথচ আমি সোহানকে সারাক্ষণ বলতাম আপনি না থাকলে আমি শান্তিতে থাকবো। এখন তো উল্টোটাই হচ্ছে। পরশু রাগ করে বলেছি লজ্জা থাকলে আর ফোন দেবেন না। এখন সে সত্যি সত্যি লজ্জাধারী হয়ে যাবে কে জানতো।
নাবিলা বিজ্ঞের ন্যায় গাম্ভীর্য নিয়ে মাথা দোলালো। ভিডিও কলে কথা বলছে সে এবং মাহি। তানজিলার সাথে বিয়ের পর থেকে যোগাযোগ কমে গেছে। সে এখন সদ্য করা সংসার নিয়ে ব্যস্ত। সোহান ভাইয়াকে কল দে, তাহলেই তো হয়। আমি কেন আগে ফোন দেব? পরে আমাকে হ্যাংলা ভাববে। তাকে ফোন দিয়েছি বলে আবার অন্য কিছু ভাববে। আমি চাই সে আগে মনের কথা কনফেস করুক। তাহলে আর কি, নিজের ইগোকে ধরে রাখতে হলে অপেক্ষা করা ছাড়া তো গতি নেই। আর ইগো ভেঙে যদি কল দিস, তাহলে হয়তো সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যেতে পারে। বলা তো যায় না আবার কোন মেয়ের প্রেমে পড়ে যায়। মাহির মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে। নাবিলা হেসে দিয়ে বলল, অন্যকে এত বুদ্ধি দিয়ে এখন নিজের বেলায় জ্ঞান শূন্য হয়ে বসে আছিস। একটু সময় নে, আর যদি ফোন না দেয় তবে কাল নিজে থেকেই কল দিবি। নাবিলা কিছুটা থেমে মন পড়ার ভঙ্গিতে বলল, একবার হয়েছিল, রোহান ভাইয়া তোকে খুব পছন্দ করেছিল। এখন অন্য জায়গায় সম্বন্ধ দেখছেন। সেসব কথা বাদ দে। এবার তোর বিয়ে নিয়ে জম্পের সব প্ল্যানিং করতে হবে। কারণ এরপর আর কোনো বান্ধবীর বিয়ে খেতে পারবো না। নিজের বিয়েতেও প্রাণ খুলে মজা করতে পারবো কিনা সন্দেহ। সব মজা তোর বিয়েতে করে নিব। প্রয়াস ভাইয়ের পকেট ফাঁকা করার 101টা উপায় বাতলাতে হবে। পুরো এলাকা রং বেরঙের আলোয় সেজে উঠেছে। শাহেদ এবং তারেক হোসেন মিলে 1 সপ্তাহ আগে থেকেই পুরো এলাকার রাস্তাঘাট আলোয় আলোয় ভরিয়ে তুলেছে। আগামীকাল গায়ে হলুদ। আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করে দিয়েছে। নাবিলা জানালা দিয়ে বাহিরের ডেকোরেশন দেখছিল। তার ভালোবাসার মানুষটা পরশুদিন আইনত এবং ধর্মীয় মতে তার ব্যক্তিগত পুরুষে রূপান্তরিত হতে চলেছে। নাবিলা দাদির ঘরের জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে রং বেরঙের স্বপ্ন বুনতে লাগলো। মনের ভেতর আজ রঙের মেলা বসেছে। সবকিছুই সুন্দর লাগছে। অয়নের সাথে বিয়ে ঠিক হওয়ার পর ভেবেছিল জীবনটা স্বাধীনতাহীনভাবে পার হয়ে যাবে। ভাগ্যকে কত কষ্ট দিয়েছিল তার জন্য, কিন্তু আজ ওর জীবনে বিষাদের সামান্যটুকু ছায়াও নেই। নাবিলার ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। তাকাতেই দেখলো প্রয়াস কল দিয়েছে। একটা মিষ্টি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। রিসিভ করতেই প্রয়াস তড়িঘড়ি করে বলল, ছাদে আই। ফোন কেটে গেল। নাবিলা ওড়নাটা গায়ে পেঁচিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিলে পেছন থেকে নয়নতারা বেগম ডাকলেন, কোথায় যাস এখন? আয়, মাথায় তেল দিয়ে দি। কালকে থেকেই চুলের ওপর অনেক ধকল যাবে, যত্ন নেওয়ার সময় পাবি না। নাবিলা আমতা আমতা করে উত্তর দিল, দাদি আসলে একটু ছাদে যেতাম, ঘরে দম বন্ধ লাগছে, একটু বাতাসে যাই, তেল পরে দিয়ে দিও। নয়নতারা বেগম নাবিলার বিয়ের জন্য বানানো গহনা গোছাতে গোছাতে বলল, ভাবের মানুষ গুহায় থাকলে সেখানেই বাতাস লাগে, কাছে না থাকলে উত্তাল বাতাসেও দম বন্ধ লাগে। নাবিলা মাথা নিচু করে হাসল। যা, কিন্তু বেশিক্ষণ থাকবি না, মাথায় কাপড় দিয়ে যা। নাবিলা ওড়নার আঁচল মাথায় চাপাতে চাপাতে ছাদে চলে গেল। প্রয়াস ছাদের রেলিংয়ে 2 হাত রেখে রাতের আকাশের মধ্যমণি চাঁদকে দেখে চলেছে। সরু চিকন কাচির মতো চাঁদ। নাবিলা পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি এত সুন্দর করে নির্নিমেষ আকাশের দিকে তাকিয়ে থাকো, তা দেখলে আমার হিংসা হয়। প্রয়াস হাসল, বলল, আকাশে আমার মধ্যে একটা মিল আছে জানিস? কি মিল? আকাশের একটা চাঁদ আর আমারও একটা চাঁদ। নাবিলার ঠোঁটের কোণা বিস্তৃত হলো। প্রয়াস ওর হাত ধরে টেনে ছাদের পেছনের দিকে নিয়ে গেল। এদিকটা একটু অন্ধকার। বাড়ির পেছনের দিকটা দেখা যায় এখান থেকে। প্রয়াস পেছন থেকে নাবিলাকে বাহু বন্ধনে আবদ্ধ করে ওর কাঁধে থুতনি রাখল। নাবিলা লজ্জায় মাথা নুইয়ে নিল। প্রয়াস আকাশকে উদ্দেশ্য করে বলল, শুনছ অপ্রনীল, তোমার একটা চাঁদ আছে। রজনীতে অপরূপ রূপালী আলোয় সে তোমায় সৌন্দর্যে মরিয়ে দেয়। তবে সে দিনের বেলায় কিন্তু তোমার কাছে আসতে পারে না। আমার একটা চাঁদ আছে, সে দিনের রাতে সবসময় আমার কাছে আসে। তার রূপের ছটায় আমার চোখ সলছে যায়, মন থমকে যায়, হৃদয়ে সদর্পে ছুটে বেড়ায় সে। এই রূপ শুধু আমি দেখি, কারণ সে একান্তই আমার। তোমার চাঁদের আকার, রূপ, আলো সবসময় বদলায়, কখনো বেশি আবার কখনো কম। আর আমার চাঁদ যে
একটু হবে না। আর আমার চাঁদ আমার কাছে চিরকিশোরী। তাহলে কে বেশি ভাগ্যবান, তুমি নাকি আমি? নাবিলা হেসে ফেলে বলল, তুমি কিন্তু দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ এখন। প্রেমে পড়লে পুরো মানুষ অব্দি বয়স কমেছে, আর আমি বাচ্চা হলে ক্ষতি কোথায়? তুই শুধু আমার মনটাকে আগলে রাখিস, আর আমি পুরো তোকেই শুষে নেব নিজের মধ্যে। আমাদের আলাদা অস্তিত্ব দরকার পড়বে না, আমরা দুইয়ে মিলে এক থাকবো সবসময়। বিয়ের পরেও কি আমায় তুমি করে রাখবে? বিয়ের পরে কি তুই আমাকে ভাইয়া বলে রাখবি নাকি? হুম, তাহলে কি রাখবি? জানি না তো। মনিকাকে কি বলে রাখ শুনেছিস? প্রয়াস ওর মাথায় টোকা দিয়ে বলল, আচ্ছা, তোর জন্মের আগেও বুঝি তাই বলে ডেকেছে? জন্মের আগে কি বলে ডেকেছি সেটা আমি কিভাবে জানবো? তোর জানতে হবে না, আমি জানি। কি বলে ডাকতো? ওগো শুনছো? নাবিলা ঠোঁট টিপে হেসে বলল, আসলে আমিও না কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছিলাম। কেমন যেন শোনায়, আমার লজ্জা লাগে। বাবা মায়ের সামনে ডাকবো কিভাবে? বাবা মা তখন আমাদের ভাই বোন হিসেবে দেখবেন না, তাই লজ্জা পেয়ে দয়া করে এই সমুদ্র ডাক থেকে আমাকে বঞ্চিত করিস না প্লিজ। চেষ্টা করব। তোকে তুই ডাকতে আমার বেশি ভালো লাগে। তুই ডাকটা আমার অন্তর থেকে আসে। তুমি ডাকটা যখন অন্তর থেকে আসবে তখন অবশ্যই ডাকবো। প্রয়াস নাবিলাকে নিচের দিকে ঘুরিয়ে বলল, বলতো আমি কিভাবে সবার আগে তোর মনের খবরটা টের পেলাম? নাবিলা কিছু না বলে প্রশ্নসূচক চোখে তাকালো। প্রয়াস বলতে লাগলো, যেদিন তুই আমাকে প্রপোজ করতে আসবি বলে ঠিক করেছিলি, তার আগের দিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করছিলি, মনে আছে? নাবিলা বিস্মিত কণ্ঠে বলল, তুমি কিভাবে? ওয়েট, তুমি বারান্দায় ছিলে সেদিন রাতে? বারান্দার দরজা চাপানো ছিল, তাহলে জানালা দিয়ে সব দেখছো তাই না? দিস ইজ নট ফেয়ার। নাবিলা গাল ফোলাতে গিয়েও ফোলালো না। প্রয়াস বলল, রোজকার মতো সেদিনও তোর বারান্দায় এসেছিলাম, কিন্তু ভেতরে লাইট অন ছিল বলে না ঢুকে জানলার দিকে তাকাই। তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্তটাই স্মৃতির পাতায় জমা হয়, যখন কেউ আমাকে মনের কথা জানাতে প্রস্তুত হচ্ছে আর আমি তার আড়ালে দেখছি। কি যে সুন্দর একটা অনুভূতি না? সকাল সকাল রেডি ছিলাম, তুই এসে আমাকে জানাবি তোর মনের কথা, আর আমি স্বীকারও করে নেব। মাঝখান দিয়ে যে সে এসে জড়িয়ে দিল আর তোকে সব ভুল বুঝিয়ে দিল। তারপরে দুষ্টুপতিটা এলো একটু জেলাস করানোর। নাবিলাও স্বীকার করে নিল সেদিন ছাদে ওদের সব কথা শুনে ফেলার কথাটা। তারপর দুজন একযোগে কিছুক্ষণ হাসল। নাবিলার হাত খোপাটা খুলে সব চুল পিঠে ছড়িয়ে গেল। প্রয়াস এক পলক তাকিয়ে অন্যদিকে মুখ করে বলল, জলদি এদের পাত। নাবিলা ভ্রুকুটি করে জানতে চাইল, আমার চুলের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো? উত্তরটা তোলা রইল, কিন্তু বিয়ের পর বলবো। এখন কেন নয়? কারণ আমার মন বলতে চাইছে না। তোর ব্যাপারে আমি আমার মনকে কখনোই জোর করবো না, সে যেটা চাইবে তাই হবে। আর সে এই মুহূর্তে কি চাইছে জানিস? নাবিলা প্রয়াসের কথাই দুষ্টুমির আভাস পেল। সরে যেতে বলল, দাদি জলদি ফেরত যেতে বলেছে, আমি চাই। হ্যালো। কেমন আছেন মেকআপ সুন্দরী? ভালো। আমায় জিজ্ঞেস করবেন না কেমন আছি? আপনি ভালোই আছেন? আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন মিস মাহি? এভাবে রুক্ষ কণ্ঠে কথা বলছেন কেন? না, রাগ করব কেন? তাহলে কি অভিমান? আপনি আমার কে যে আপনার উপর রাগ অভিমান করব? সেটাও ঠিক। জানতে চাইবেন না কেন এই 2 সপ্তাহ কল দেয়নি? আমার কি জানার প্রয়োজন আছে? থাকলে তো বলতেন, তাই না? সোহান একটু হাসল। আসলে আমি 2 সপ্তাহ আগে বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম। পাহাড়ে সবসময় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, আর পেলেও কল দিতে ইচ্ছে করেনি। প্রকৃতির সাথে কিছুটা ব্যক্তিগত সময় কাটানো উচিত, এতে মনের কলুষতা দূর হয়। প্রকৃতি অন্তরের সকল বিষাদ টেনে বের করে নেয়। জীবন যে আসলে অনেক সুন্দর তা উপলব্ধি করা যায়। ওখানে গিয়ে কিছু জিনিস উপলব্ধি করলাম, জানেন তো? প্রকৃতিও খুব ভালো বন্ধু হতে পারে। প্রকৃতি প্রেমও শেখায়। মাহির অভিমান কিছুটা কমল বোধহয়। শান্ত কণ্ঠে বলল, তা প্রেম শিখে এসেছেন নাকি? শিখতে হলো বই কি। ওখানে না গেলে হয়তো বুঝতামই না যে আমি প্রেম রোগে আক্রান্ত হচ্ছি ধীরে ধীরে।
কথাটা মাহির খুব ভালো লাগলো, মনে এক ধরনের প্রশান্তি বইয়ে দিল। আজ ফিরছেন বুঝি? না, ফিরেছি 3 দিন আগে। তবে এসেই শুনলাম ভাইয়া হসপিটালে অ্যাডমিট। ভাইয়ার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে কিছুটা ফ্র্যাকচার হয়েছে, সেটা নিয়ে একটু দৌড়ের ওপর ছিলাম। সবাইকে মানসিকভাবে সামলাতে চেষ্টা করে গেছি। ভাইয়ার এখনো রিলিজ দেয়নি, কাল দিবে। মাহির রাগ উধাও হয়ে গেল। সোহানের ভাইয়ের জন্য সমবেদনা প্রকাশ করে জানালো কাল দেখা করতে যাবে। আরো কিছু টুকটাক কথাই রাত গভীর হতে থাকলো। সেদিকে কেউ ভ্রুক্ষেপ করলোও না। আজ যে তারা ঝগড়া না করে বন্ধুসুলভ আচরণ করছে সেদিকেও ভ্রুক্ষেপ হলো না, বরং কিছুদিনের দূরত্ব তাদের মনে যে নতুন অনুভূতির সাক্ষাৎ ঘটিয়েছে, সেই তৃষ্ণা জমিয়েছে, তা নিবারণে মগ্ন রইল। ওদের সব কথাই টুকটাক নাবিলার কানে এলো। মাহিকে গতকাল বাড়ি থেকে নিয়ে এসেছে নাবিলা। এখন দুজনে এক ঘরে শুয়েছে। মাহি বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে টুকটুক করে কথা বলে যাচ্ছে। নাবিলা সেদিকে মনোযোগ দিল না। ওর মনে উৎকণ্ঠা নতুন জীবনের। নিশুতির আধারে বাহিরে থেকে আসা আধো আলোয় একজন নতুন প্রেমের ছোঁয়ায় ভাসছে, আর অন্যজন মনে সংসার পাচ্ছে। সূর্য পূর্বাকাশে তার উপস্থিতি জানান দিতেই হলুদের আয়োজনের জন্য ব্যস্ততা বেড়ে গেল। আত্মীয়রা বেশিরভাগ চলে এসেছে বাড়িতে। বসার ঘর, রান্নাঘর, এমনকি নাবিলার ঘর বাদে সব ঘরেই তাদের পদচারণা হয়ে গেছে। বাচ্চারা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। বাগানে প্রয়াস এবং নাবিলার হলুদ ও বিয়ের ব্যবস্থা চলছে। প্রয়াসের নানা বাড়ি, দাদা বাড়ির আত্মীয়রাও মূলত নাবিলাদের বাড়িতে। বিয়েতে ছেলেপক্ষ মেয়ে পক্ষ নেই। সাইমা বেগম সেটা চাইও নি। দুই পরিবারের আত্মীয়রা একত্রে কাজ করে যাচ্ছে। নাবিলা ঘুম থেকে উঠেছে সকাল সকাল, কিন্তু দাদির রূপচর্চার কবলে পড়ে মুখে হাতে পায়ে ঘরে বানানো উপটান লাগিয়ে বসে থাকতে হয়েছে। গোসল সেরে বাহিরে আসতেই প্রয়াসের মামা মামির সামনে পড়ল নাবিলা। মামি মহিলাটা কিছুটা ঝাঁঝালো ধরনের, অর্থাৎ ভালোভাবে কথা বললেও মনে হয় ধমকাচ্ছেন। স্বাভাবিক মুখভঙ্গিতে মনে হয় রেগে আছেন। প্রয়াস দেশ ছাড়ার সময় এসেছিলেন একবার, তবে নাবিলার সাথে দেখা হয়নি। নাবিলা সালাম দিয়ে দাঁড়িয়ে যেতেই প্রয়াসের মামি ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। মামা বলল, কেমন আছো মা? আমাকে মনে আছে তো? জি মামা, মনে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, একটু অসুবিধা হচ্ছে না। সাইমা আপা আমাদের যথেষ্ট খেয়াল রাখছেন। প্রয়াসের মামি পাশ থেকে বলল, এত বেলা অব্দি ঘুমাও নাকি তুমি প্রতিদিন? নাবিলা ইতস্তত করে বলল, জি মানে না, আরো সকালে উঠেছি, দাদির সাথে ছিলাম। মহিলাটি স্বামীর দিকে তাকিয়ে স্বগোক্তি করে বলল, ও, তার গায়ের রং তো অতটা ফর্সা না। প্রয়াসের একটা বান্ধবী দেখলাম, কি ধবধবে ফর্সা। প্রয়াসে যে কেন সেদিকে মন গেল না, ছেলেটা ঠকে গেল। নাবিলা মামা তাকে চুপ করতে বললেও করল না। স্ত্রীকে মাঝে মাঝে অসহ্য মনে হলেও প্রয়াসের মামা কিচ্ছু বলতে পারেন না ভয়ে। মামি তারপর নাবিলার দিকে তাকিয়ে বলল, আজকাল তো ফর্সা হওয়ার কত কিছু পাওয়া যায়, ওগুলো একটু মাখতে পারো না? মাহি হাই তুলে রুম থেকে বের হলো। সবে ঘুম থেকে উঠেছে বোধহয়, এখনো ফ্রেশ হয়নি। দেয়ালে হেলান দিয়ে অলস ভঙ্গিতে প্রয়াসের মামিকে উদ্দেশ্য করে বলল, আহা মামা, বিয়ের সময় আপনিও প্রয়াস ভাইয়ের মতো ঠকেছিলেন তাই না? মামা মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে গিয়েও স্ত্রীর দিকে তাকিয়ে না বোঝালো। নাবিলা ঠোঁট টিপে হেসে ফেলল। মামি বিস্ফোরিত চোখে তার সামনে দাঁড়ানো ঘুম চড়ানো আলু থালু বেশে থাকা মেয়েটাকে দেখলো। এই মেয়ে, কি বলতে চাচ্ছ তুমি? তেমন কিছু না আন্টি, আপনার গায়ের রং তো নাবিলার থেকেও অনেক চাপা। আপনাদের সময় বোধহয় ফর্সা হওয়ার কিছু ছিল না, বা যেসব ছিল তাতে কাজ হতো না। নাহলে আপনি এতদিনে ধবধবে কোরিয়ান গ্লাস স্কিন পেয়ে যেতেন। মাহি বুঝে গেছে সে ভুল করে ফেলেছে, তাই বোকা হাসি দিয়ে আস্তে করে কেটে পড়ল। নাবিলাও কোনো রকমে মহিলার হিংস্র চাহনি থেকে পালিয়ে বাঁচল। আমি থাকবো না এখানে। হাঁটুর বয়সী মেয়ে কিনা আমাকে অপমান করে, এখনই জানাচ্ছি শাহেদ ভাইকে। মামা থামিয়ে দিয়ে বলল, জানাতে গেলে তুমি অপমানিত হবে। কে বলেছিল নাবিলাকে ওসব বলতে?
তোমার মনে হয় ওদের মেয়েকে এভাবে বলাই প্রয়াস জানলে তোমাকে ছেড়ে দিবে? তাই হজম করে নাও, না হলে সবার সামনে অপমানিত হয়ে বাড়ি চলো। সূর্য প্রায় মাঝ গগনে এসে পড়েছে। সোনালি আলোর তেজে প্রকৃতিকে নাজেহাল যাচ্ছে অনবরত। বাগানে হলুদের আয়োজনে ছুটতে থাকা মানুষজন ঘেমে নিয়ে একাকার অবস্থা। সাইমা বেগম ছুটেছে সবাইকে শরবত তৈরি করে দিতে। ফুল দিয়ে স্টেজ বানানো প্রায় অনেকটা হয়ে এসেছে। বাড়ির বারান্দা থেকে প্রয়াস সেদিকেই তাকিয়ে আছে। হলুদের আগ পর্যন্ত সে নাবিলার দেখা পাবে না বলে জানিয়ে দিয়েছেন নয়নতারা বেগম। বেশ কয়েকবার ফোনও দিয়েছিল কথা বলতে, কিন্তু আশেপাশে কেউ না কেউ তাকে বাধা দিয়েছে। হয় কোনো কাজিন ফোন কেড়ে নিয়েছে, অথবা বড়রা আশেপাশে থাকাই কথা বলতে পারেনি। প্রয়াস দেখলো ওর বাবার দৃষ্টিতে আজ খুশি ঝরে পড়ছে। কতদিন পর তিনি এত খুশি প্রয়াস মনে করতে পারল না। প্রয়াসের মায়ের মৃত্যু সবাই মেনে নিলেও মানতে পারেননি শাহেদ সাহেব। তিনি এক ফোঁটা কাঁদেননি, কথা বলেননি দীর্ঘদিন। আর ভেতরে একটা অদৃশ্য অভিমান সৃষ্টি হয় প্রয়াসের মায়ের প্রতি। সেই অভিমান থেকেই ছেলের সমস্ত দায়িত্ব সাইমা বেগমের হাতে দিয়ে তিনি নিজের কর্মজীবনে সম্পূর্ণ মনোযোগ দেন। ব্যস্ততায় শাহেদ সাহেবের ভালো থাকার, ভুলে থাকার একমাত্র ঔষধ। প্রয়াস নিজেও কত রাত বাবার উপর অভিমান করে বালিশ ভিজিয়েছে। মায়ের চলে যাওয়ায় বাবার কাছে গিয়েছে, কিন্তু তার বাবা হুট করে কেন বদলে গেল? তাকে আর ভালোবাসে না, আদর করে না, ঘুরতে নিয়ে যায় না, সহ আরো কত অভিযোগ। ওকে সবসময় পজিটিভ ভাবে বুঝিয়ে গেছেন সাইমা বেগম। বয়স বাড়ার সাথে সাথে প্রয়াস নিজেও বুঝেছে বাবার ভালোবাসার কমতি হয়নি, শুধু একটা পর্দা পড়েছে। শাহেদ সাহেব নিজেই সেটা তৈরি করেছে। প্রয়াসের ঘুমানোর পর রাতে মাথার কাছে কেউ থাকতো, মাথায় হাত বুলিয়ে দিত। প্রয়াস টের পেলেও চোখ খুলতো না। বাবার গায়ের মমতাময়ী গন্ধ আঙুলের ভাঁজে ভাঁজে স্নেহ জানান দিত তিনি এসেছেন। তার প্রতিটা আঙ্গুল যখন প্রয়াসের চুলের ভাঁজে থাকতো, প্রয়াস টের পেত তাতে অপার ভালোবাসা মাখানো আছে। বাবাও যে মায়ের মতো মমতাময়ী হয় সেটা প্রয়াস বুঝেছে বয়সের সাথে ধীরে ধীরে। আজ এতদিন পর বাবার চোখে মুখে এত খুশি দেখে প্রয়াসের অন্তরে ভালো লাগা ছেয়ে গেল। দুপুর 12টা নাগাদ নাবিলা, জেসি, মাহির সাথে আরো কিছু কাজিন পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তানজিলা বিকালে এসে যোগ দেবে বিয়েতে। বাইরে এসেই যেন জেসি, নাবিলা এবং মাহি হাঁপ ছেড়ে বাঁচল। বিশেষ করে জেসি। বিদেশি নারীর প্রতি বিয়েতে আসা প্রতিটা আত্মীয়ের একরাশ কৌতূহল দেখা যাচ্ছিল। জেসির বাদামি চোখ, বাদামি চুল, পোশাক সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সবাই। সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে বসেছিল সে। এখন পার্লারের জন্য বেরিয়ে এসে খুব ভালো লাগছে। 2 গাড়িতে সবাই পার্লারের উদ্দেশ্যে বেরিয়েছে, যার মধ্যে একটাই নাবিলা, জেসি এবং মাহি, আর অন্যটাই সব কাজিন। সবার সাজগোজ শেষ হতে প্রায় বিকেল গড়ালো। এর মাঝে প্রয়াস নাবিলাকে 3 বার কল দিয়েছে। নাবিলা রিসিভ করেছিল একবার, কিন্তু সবাই এমন ভাবে ওদের কথা গিলতে ব্যস্ত ছিল যে বেচারি প্রাণ খুলে কিছু বলতেই পারল না। নাবিলা হলুদ এবং সবুজের কম্বিনেশনে একটা লেহেঙ্গা পরেছে, সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা। কুকরানো চুলগুলো ছড়িয়ে খোপা করা হয়েছে, সেখানে রং বেরঙের ছোট ছোট আর্টিফিশিয়াল ফুল লাগানো হয়েছে। পার্লারে এই প্রথম সাজ ওর। মুখে যে কত প্রকার প্রসাধনী মাখা হয়, নাবিলা সেগুলোর নাম শুনেছে কিনা সন্দেহ। পুরো সাজ শেষ হওয়ার পর ওরা ওজন কয়েক কেজি বেড়ে গেছে মনে হচ্ছে। মাহি সেজেছে বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গায়, সাজেনি একমাত্র জেসি। ওর এত সাজ ভালো লাগে না, যেভাবে এসেছিল সেভাবেই রইল। নাবিলা বেশ কয়েকবার বলেও সাজাতে পারল না। আর জেসিকে কিছুটা অন্য রকম লাগছে, চোখে মুখে প্রাণোচ্ছল ভাবটা কোথাও উধাও হয়ে গেছে। পার্লার থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মাহি হঠাৎ করেই বলল, দোস্ত তোরা চলে যা, আমার সামনে একটু কাজ আছে। নাবিলা ভ্রুকুটি করে বলল, সামনে আবার কিসের কাজ? আর এই সাজে তুই অন্য কোথাও যাবি? হ্যাঁ, ওই আসলে একটু হসপিটালে যাব। নাবিলার মনে পড়ল কাল হসপিটাল যাওয়া নিয়ে সোহান এবং মাহির কথা হচ্ছিল। রোহান স্যার হসপিটালে অ্যাডমিট, ওকে দেখতে যাবে মাহি। আচ্ছা যা,
তবে অনুষ্ঠান শুরুর আগে যেন তোকে বাড়িতে পাই। পৌঁছে যাব, চিন্তা করিস না। সোহান ভাইয়ার মনের অবস্থা নিশ্চয়ই ভালো নেই, তোকে দেখলে ভালো হয়েও যেতে পারে। অবশ্য সেজে গুজে গিয়ে ময়দা সুন্দরী ডাকার সুযোগ করে দিচ্ছিস কিন্তু। আজ বলে দেখো, হসপিটালে ঝগড়া বাঁধাবো। আচ্ছা, এখন আসি। মাহিকে বিদায় জানিয়ে নাবিলা গাড়িতে বসলো। ও নিজেও যেত রোহান স্যারকে দেখতে, কিন্তু সেটা প্রয়াস কিভাবে নেবে ভেবে পেল না। প্রয়াসকে বলেই না হয় দুজন মিলে একদিন ওনাকে দেখে আসবে। মনে মনে ঠিক করলো নাবিলা। গাড়ি কয়েক মিনিট চলার পর হুট করেই জেসি গাড়ি থামাতে বলল। নাবিলা ভ্রুকুটি করে তাকালো ওর দিকে। জেসি ড্রাইভারকে অল্প সময়ের জন্য বাহিরে যেতে বললে নাবিলা অবাক হলো। ড্রাইভার চলে যেতেই নাবিলা প্রশ্ন করলো, কি হয়েছে আপু? তোমাকে আজ সকাল থেকেই কেমন মন মরা লাগছে, এখন আবার উসখুস করছো। তুমি ঠিক আছো? জেসি নার্ভাস ফিল করছে। নাবিলা এই প্রথম জেসিকে নার্ভাস হতে দেখলো। চোখে কেমন একটা বিষাদ লেগে আছে। জেসি নাবিলার হাত চেপে ধরে বলল, আমাকে যেতে হবে নাবিলা। নাবিলা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, যেতে হবে মানে? মানে আমি দেশ ছাড়তে চাই নাবিলা। এখানে আমার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। কি হয়েছে আপু, আমাকে বলো প্লিজ। জানি না নাবিলা, শুধু এইটুকু জানি আমি এ দেশে থাকতে চাই না এখন। আমার ভেতর কেমন এক হাহাকার হচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। অদৃশ্য কেউ গলা চেপে ধরছে, মনে হচ্ছে হয়তো এখান থেকে চলে গেলে কিছুটা লাঘব হবে। নাবিলা ভালো করে জেসিকে দেখলো। চোখটা কেমন টলমল করছে জেসির। ওর বুকের ভেতরটা ধক করে উঠল। এই পরিস্থিতির সাথে নাবিলা পরিচিত। জেসির হাত শক্ত করে ধরে খুব কষ্টে উচ্চারণ করলো, ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? জেসির চোখের জল বাঁধ ভাঙল। টপ করে গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নাবিলা নিজেও মন থেকে মানতে চাইল না। ওর ভেতরেও কষ্টের হানা দিল। ওর ভালোবাসার মানুষের জন্য আর একজনের চোখে জল। জেসি হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, 2 বছর আগে থেকে বিশ্বাস করো, আমি শুরু থেকেই জানতাম ও তোমাকে ভালোবাসে, তবুও মনকে শাসনে রাখতে পারিনি। কিভাবে যেন ভালোবেসে ফেললাম টেরই পেলাম না। ও প্রতিনিয়ত তোমাকেই ভেবে গেছে আর আমি ওকে, কিন্তু কখনো বুঝতে দেইনি। ওর জন্যই বাংলা ভাষাটা ভালো মতো রপ্ত করেছিলাম। তার আগে আমি বাংলা তেমন জানতামই না। সব সময় জানতাম ওকে খুশি রাখতে। সেই খুশি রাখার একটাই প্রচেষ্টাই ছিল আমাদের লন্ডন ট্যুর। সেখানে গিয়ে প্রয়াস সত্যি সত্যি মন থেকে খুশি হয়ে গেল এমিলি অলিভারের সন্ধান পেয়ে। ও তারপর থেকে সারাদিন আমাদের সাথে বসে তোমাকে নিয়ে কি কি করবে তার প্ল্যান করতো। ওর খুশিতে আমিও খুশি ছিলাম, খুব খুশি। এখানে আসার আগে নিজের মনকে শাসন করে এসেছি, ছিলও তাই। কিন্তু বিয়েটা সহ্য হচ্ছে না আমার। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলছি চিরজীবনের মতো। আমি আর পারছি না নাবিলা, আমি পারছি না। নাবিলার চোখের কোল থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ওর চোখের সামনেই ওর ভালোবাসার মানুষকে নিয়ে কেউ বুক ফাটা আর্তনাদ করছে। এটা কি সহ্য করা যায়? জেসি নিজেকে কিছুটা সামলে বলল, তুমি ভেবো না, তোমাদের মাঝে আসার কোনো ইচ্ছে আমার নেই। আর না প্রয়াসকে নিজের মনের কথা জানানোর ইচ্ছে আছে। তুমিও প্লিজ ওকে কিছু বলো না। আমি ইমোশনাল ধরে রাখতে পারিনি, সরি। নাবিলা এবারেও চুপ রইল। জেসি একা একাই বলে গেল, প্রয়াসের ভালোবাসার মানুষ তুমি, তাই আমিও তোমাকে পছন্দ করি। কিন্তু তোমাকে হলুদের সাজা দেখে খুব হিংসে হচ্ছে জানো তো। নিজেকে অনেক কষ্টে সামলে এনেছিলাম বিয়েতে আনন্দ করব বলে, অথচ দেখো মনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি বারবার। তোমাকে পেয়ে কত খুশি প্রয়াস। একটি পুরুষের আরাধনায় সব সময় তুমি ছিলে, আর আমার আরাধনার তোমাকে চাওয়া সেই পুরুষটাই ভালো থাকা। আমার মনে হয় তোমাদের নিয়ে আর কোনো হিংসার সৃষ্টি হোক, সেটা আমি চাই না। আমি দূর থেকেই তোমাদের ভালো চাইবো না হয়। তাই আমাকে এখনই বিদায় দাও নাবিলা। আর আমার কথায় দয়া করে কষ্ট পেও না, ভুলে যাও সব। নাবিলা নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, তুমি কিভাবে যাবে? তোমার সব তো সব মায়ের কাছে, শুধু কয়েকটা জামা আছে এখানে, লাগবে না ওগুলো। আমি এখন মায়ের কাছে যাব, মামা বাড়ি। সেখান থেকে কাল ফিরে যাব কানাডা। প্রয়াসকে বলো মা সুস্থ, তাই যেতে হলো। নাবিলা শক্ত করে জেসিকে জড়িয়ে ধরল। দুজনের চোখে জল।
একজনের আক্ষেপের আর অন্যজনের কিছুটা হিংসা, কিছুটা শ্রদ্ধাবোধ এবং কিছুটা ভালোবাসার এক নতুন মানে জানার। এভাবেও ভালোবাসা যায় সেটা জেসিকে না দেখলে নাবিলা হয়তো জানতই না। হয়েছে, কেঁদো না পাগলি, মেকআপ নষ্ট হয়ে যাবে। তখন প্রয়াস ভাববে তার বিয়ে হলুদ কোনো পেতনির সাথে হচ্ছে। তুমি এত ভালো কেন আপু? নাবিলা ফোপাতে ফোপাতে বলল। জেসি নিজের উপর তাচ্ছিল্য করে বলল, কে বললো আমি ভালো? আমার মনেও যে জ্বালা ধরে, হিংসে হচ্ছে তোমার সুখ দেখে, আক্ষেপ হচ্ছে মনের মানুষটাকে না পেয়ে। তোমাদের বিয়ের কথা শোনার পর প্রয়াসের হাসি মুখ আমার সহ্য হচ্ছে না। বারবার নিজেকে তোমার সাথে তুলনা করে ফেলছি, মনে হচ্ছে সব ধ্বংস করে মরে যায়। আমি ভালো নয় নাবিলা, আমার কোনো কাজে তোমরা কষ্ট না পাও তাই চলে যাওয়া। তুমি পালিয়ে যাচ্ছ। হয়তো আমার নিজেকে নিয়ন্ত্রণ করাটা যে জরুরি। এরপর কিছুক্ষণ নীরবতা। নাবিলা তখনও জেসিকে ছাড়েনি। মানুষের মন কত বিচিত্র। যে মেয়েটা শুরু থেকে প্রয়াসের ভালো থাকা, খুশি থাকার জন্য এত কিছু করে গেল, সেই কিনা শেষ মুহূর্তে সেই খুশি আর সহ্য করতে পারছে না। জেসি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। নাবিলার মাথায় হাত দিয়ে বলল, তোমাকে ছোট বোন ভাবি আমি, আর সেটা ভেবেই থাকতে চাই। আমার জীবনের সব থেকে মূল্যবান অনুভূতি, আমার প্রথম ভালোবাসার মানুষকে সুখে রাখার দায়িত্ব এখন থেকে তোমার। ওকে সুখে রেখো। প্রয়াসও নিজের সর্বোচ্চটা দিয়ে তোমায় সুখে রাখবে। আমাকে নিয়ে ভেবো না, আমি কখনোই তোমাদের মাঝে আসবো না। প্রয়াসকে এসব জানিও না। আমি ওর ভালো বন্ধু হয়েই থাকতে চাই। যখন নিজের মনকে পুনরায় সামলে নিতে পারবো, তখন না হয় আবার আসবো তোমাদের কাছে। জেসি গাড়ি থেকে নেমে গেল। ধীর পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে লাগলো। পেছনে ফেলে গেল এক না পাওয়ার গল্প, ফেলে গেল একটা ভুল মানুষের প্রতি নিজের অমূল্য এবং অপ্রকাশিত অনুভূতি, সাথে এক বুক আক্ষেপ। নাবিলা তখনও ঘোরের মধ্যে আছে। ভালোবাসার এক নতুন রূপ দেখলো আজ। প্রয়াসকে নিয়ে জেসির কথাগুলো ওর খারাপ লেগেছে, হিংসে হয়েছে, কিন্তু একজন বোন হিসেবে দেখলে জেসির জন্য ওর মায়াও হয়েছে। মানুষটা নিঃস্বার্থভাবে শুধু ভালোবেসেই গেল। হয়তো প্রয়াস নাবিলার মধ্যে ভালোবাসা না হলেও ও প্রয়াসকে দিয়ে দিত জেসিকে, কিন্তু ওরা যে একে অপরকে ভালোবাসে, যদিও জেসির মতো ভালোবাসতে পেরেছে কিনা জানে না নাবিলা। হয়তো প্রয়াসের মতেও বাঁচতে পারেনি। নাবিলা নিজেকে সামলে নিল। ড্রাইভারকে ডেকে গাড়ি স্টার্ট দিতে বলল। জেসি যেভাবে বলে গেছে সেভাবেই হবে, কিছু জানাবে না ও প্রয়াসকে। ওদের ভালোবাসার পাতায় জেসি না হয় ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হয়ে থাকুক। বিকেল গড়িয়েছে সবে। চারিদিকে সোনালি রোদ ধীরে ধীরে আদুরে হয়ে উঠেছে। একটু পর মিলিয়ে যাবে। নীল আকাশে কিছু সাদা মেঘের ভেলা অলসভাবে ভেসে বেড়াচ্ছে। নাবিলা গাড়িতে বসে বিষণ্ণ মনে বাহিরে তাকিয়ে আছে। ওর দৃষ্টি প্রাণহীন, হয়তো তাকিয়ে থাকতে হবে বলেই দেখছে। গাড়ি ছুটে চলেছে সাই সাই করে পিচ ঢালা রাস্তা দিয়ে, উঁচু বিল্ডিং পেরিয়ে, ফুটপাত পেরিয়ে। ফোন বাজতেই ওর হুঁশ ফিরল। স্ক্রিনে প্রয়াসের নাম ভেসে উঠেছে। হ্যালো। এতক্ষণ লাগে সাজতে? আমি যদি তোকে চিনতে না পারি না, তবে তোর সব সাজ কিন্তু মুছে দেবো বলে দিলাম। নাবিলা নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলল, ইস, আমি এত টাকা খরচ করে বেস্ট পার্লার থেকে সেজেছি, ধুয়ে দেওয়ার জন্য নাকি? আমি আসছি, গাড়িতে আছি। প্রয়াস বলল, আচ্ছা, এমএলএ এবং অলিভার ল্যান্ড করেছে, এয়ারপোর্টে আছে। আমি ওদের আনতে বেরোচ্ছি, ঠিক আছে? হলুদ শুরু হওয়ার আগে চলে আসবো। নাবিলা কিছু একটা ভেবে বলল, তুমি এখন এয়ারপোর্টে যাবে, তারপর আসবে, এতে অনেক সময় চলে যাবে। আমি এখনো বাড়ি থেকে দূরে আছি, এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে নয়। আমিও না হয়। না, তোকে যেতে হবে না। এই হলুদের সাজে এয়ারপোর্টে নামবে নাকি? তারপর দেখা যাবে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমার বউকে আমি এখনো দেখতে পেলাম না, আর দুনিয়া শুধু লোক দেখে বেড়াবে নাকি? কোনো দরকার নেই। নাবিলার মন ভালো হয়ে উঠল অনেকটা। বলল, আর ইউ জেলাস মি উড বি হাজবেন্ড? ইয়েস, আই অ্যাম মাই উড বি ওয়াইফ। তাছাড়া আধাবেলা হয়ে গেছে, তুই বাড়ি নেই, দাদি পথে বসে আছে, তুই চলে আয়। দেখো, এভাবে কথা বলার আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। তুমি যতক্ষণে পৌঁছাবে, এমিলি আপু কিন্তু অপেক্ষা করবে না। তার চেয়ে তুমি বরং দাদিকে বলো আমি এসে পড়বো ঘন্টা খানিকের মধ্যে।
তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, চাচা এয়ারপোর্টের দিকে যান। নাবিলা আমার কথা শুনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। নাবিলা অভিমানী কণ্ঠে বলল, তোমরাই বলো আমার দায়িত্ব জ্ঞান নেই, আমি ইম্যাচিওর, অথচ এখন একটা দায়িত্ব চাইছি, দিচ্ছ না আমাকে। তোমরাই দায়িত্ব নিতে দিচ্ছ না। দরকার পড়লে গাড়ি থেকে বের হব না, গাড়িতে বসে এমিলি আপুকে কল করে নিব, তাহলে তো আর সমস্যা নেই। হলুদের দিন তোকে দায়িত্ববান হতে হবে নাকি? প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি থেকে নামবি না। জেসি অথবা মাইকে বলিস ওদের গাড়ি পর্যন্ত নিয়ে আসতে। নাবিলা কিছুটা হকচকিয়ে গেল। প্রয়াস এখনো জানে না জেসি চলে গিয়েছে আর মাহি হসপিটালে। জানলে নাবিলাকে যেতেও দেবে না, তাই ও আমতা আমতা করে বলল, তুমি চিন্তা করো না, আমি ঠিক ওদের নিয়ে চলে আসবো। রাখি? রাখবি কেন? এখন তার বলবি না যে লিপস্টিক লাগাচ্ছি পরে কল দাও, বা ফাউন্ডেশন দিচ্ছি পরে কল দাও। এয়ারপোর্টে যাওয়ার পরটুকু তুই আমার সঙ্গে কথা বলবি। জেসি আর মাইকে বলবি কান বন্ধ করে রাখতে। তুমি না আস্ত একটা পাগল, একটু পরপর কল দিলে সাজের মাঝে কি কথা বলি। এখন বলো যা মন চায়, আমি শুনছি। আমি সত্যি পাগল, শুধু তোর জন্য পাগল, তোকে ভালোবেসে পাগল। এর জন্য কিন্তু দায়ী তুই। হ্যাঁ, আমার মতো সহজ সহজ ছেলেকে তুই নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিস। এই জালের প্রবেশ পথ পেয়েছি ঠিকই, কিন্তু বের হওয়ার পথ নেই। আমি আটকে গেছি সারা জীবনের জন্য। আমি ফাঁসিয়েছি বলতে পারলে এই কথা? পারলাম। পড়াশোনা রেখে সারাদিন সেজে গুজে আমার চোখের সামনে কে ঘুরতে শুনি? কিছু বললেই অভিমানের চোখ মুখ খুলে আমার বুকে কে হন ধরে তো? হ্যাঁ, কে পড়াতে বসলে আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমাকে দিশাহা করে দিত? ঘেমে থাকা নাকের উপর দিয়ে চশমাটাকে উপরের দিকে ঠেলে দিয়ে কে আমাকে এলোমেলো করতো? চুপ। কেন চুপ থাকবো কেন? আমি কি মিথ্যে বলছি নাকি? আমি তো সব সত্যি বলছি। তোমার সত্যি কথা যে বড্ড বেশি নির্লজ্জ। চাপা কণ্ঠে বলল নাবিলা, পাছে ড্রাইভার শুনে ফেলে। আমি মানুষটা কিন্তু খুব নির্লজ্জ, হারে হারে টের পাবি, শুধু কবুলটা বলতে দে। নাবিলার কান গরম হয়ে গেল, ঠোঁট চেপে মাথা নিচু করে রইল। প্রয়াস নিচে থেকেই আবার বলল, সকালবেলা ঘুম ঝাড়ানো চোখে এলোমেলো চলে তুই যখন বারান্দায় এসে আড়মোড়া ভাঙিস, তখন ইচ্ছে করে তোকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। তুমি নির্লজ্জ হয়ে গেছো, আর কথা বলবো না তোমার সাথে, রাখছি। শোন। নাবিলা কল কেটে দিয়েছে। প্রয়াস ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ আপন মনেই হেসে গেল। নয়নতারা বেগম পেছনে এসে দাঁড়িয়ে বলল, কই রে নাবিলা, এখনো আসছে না কেন? এই তো দাদি, এমডি আর অলিভারকে নিয়ে চলে আসবে। নয়নতারা বেগম কপাল কুঁচকাল। জেসিকে তিনি আপন করে নিলেও এমিলির নাম শুনলে তিনি বিরক্ত হন। বিদেশিদের অবাধ মেলামেশা এবং বিয়ে না করেই বাচ্চার মা হয়ে যাওয়া, এই বিষয়টি তিনি মোটেও পছন্দ করেন না। নেহাত সঠিক সময়ে এসে নাবিলাকে বাঁচিয়েছে, তাই প্রয়াসের অনুরোধে তাকে দাওয়াত দিতে বলেছে। তিনি নাবিলাকে বলেছে এমিলি আসলে ওর থেকে একটু দূরে থাকতে, কিন্তু নাতনি তো উল্টে বেশি করে মিশছে। প্রয়াস নয়নতারা বেগমের বিরক্তিটা বুঝতে পারল। এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রেখে বলল, মাত্র 2 দিন তো ব্যাপার দাদি, একটু সহ্য করে নাও প্লিজ। ওদের সামনে মুখ গোমরা করে থেকো না। হ্যাঁ, কতক্ষণ লাগবে আসতে? এই তো 1 ঘন্টার মধ্যেই দেখবে চলে এসেছে। সন্ধ্যা হতে বাড়িতে উপস্থিত থাকবে। কিন্তু কে জানতো কোনো সন্ধ্যায় বাড়ি ফিরবে ওরা, বা আদৌ ফিরবে কিনা। প্রয়াস এখনো আফসোস করে সেই দিনটার জন্য। যদি নাবিলা পার্লারে না যেত, যদি এমিলিকে আনতে এয়ারপোর্টে যাওয়ার অনুমতি না নিত, গল্পটা হয়তো একটু অন্যরকম হতো। ভাগ্য বোধহয় মাহি এবং জেসির অনুকূলে ছিল, তাই তো ওরা আগেই চলে গিয়েছিল আলাদা আলাদা। ভাগ্য সহায় হয়নি শুধু। বাবা। কারো ডাকে প্রয়াস পেছনে ফিরে তাকালো। আদ্র দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফোলা ফোলা। কাদার ফলে ফর্সা নাকটা একদম লাল টুকটুকে হয়ে আছে, মাথার চুল এলোমেলো হয়ে গেছে। আদ্র নাক টেনে এগিয়ে এসে বাবার পাশে বসলো। প্রয়াস ওর চুলে আঙ্গুল গলিয়ে দিয়ে বলল,